স্মার্টফোন বাজারে যখন সবাই স্পেসিফিকেশন বা ক্যামেরা মেগাপিক্সেলের দিকে দৌড়াচ্ছে তখন ইনফিনিক্স যেন একটা ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। সত্যি বলতে আমি ভেবেছিলাম বাজেট সেগমেন্টের ডিজাইনের নতুনত্ব হয়তো শেষ, কিন্তু আমার ধারণা যে ভুল ছিল সেটাই প্রমাণ করে দিল আমার হাতে থাকা নতুন ফোন ইনফিনিক্স হট 60 প্রো প্লাস। ফোনটা এতটাই পাতলা আর হালকা যে মনে হচ্ছিল ভিতরে হয়তো বা ব্যাটারি দিতে ভুলে গেছে, কিন্তু যখন জানলাম এর 5.95 মিলিমিটার স্লিম বডি ভিতরে 5160 mAh এর মতো ব্যাটারি রয়েছে তখন অবাক না হয়ে আর পারলাম না। তবে এই ফোনটা কি শুধু বাইরে থেকে দেখতেই সুন্দর নাকি ভেতরেও আসল শক্তি লুকিয়ে আছে? গত কয়েকদিন ধরে আমি এই ফোনটা ব্যবহার করছি আর আজকে আমি আপনাদের সাথে আমার সেই অভিজ্ঞতাই শেয়ার করব। প্রথমে এর ডিজাইন নিয়ে কথা বলা যাক, যেহেতু এই ফোনটার ইন্টারেস্টিং পার্টটাই হলো এর ডিজাইন। হাতে নেওয়ার সাথে সাথেই যে জিনিসটা আপনাকে মুগ্ধ করবে তা হলো এর ওয়েট আর স্লিমনেস। মাত্র 5.95 মিলিমিটার থিকনেস আর 155 গ্রাম ওজন এটার। আমার মনে হচ্ছিল আমি হয়তো কোনো প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন ধরে আছি। এই দামে এতটা প্রিমিয়াম ফিল পাওয়া সত্যি অসাধারণ। ফোনটা এতটাই হালকা যে মাঝে মাঝে পকেটে আছে কিনা সেটাও চেক করে দেখতে ইচ্ছা করে। যাই হোক, আমার কাছে এর স্লিক ব্ল্যাক কালারটা আছে, তাছাড়া আরো কয়েকটি কালার অপশন পেয়ে যাবেন। ফোনটির 8/128GB ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে অফিসিয়ালি 21,999 টাকায়, আর আমার হাতে থাকা 8/256GB ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে 23,999 টাকায়। ফোনটি পাঠিয়েছে পায়েল টেলিকম। ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করতে পারেন। ফোনটি প্লাস্টিক বিল্ডের হলেও এটিকে একটি প্রিমিয়াম লুক দিয়েছে। ফোনটা কিন্তু IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, সেই সাথে ড্রপ রেজিস্ট্যান্সও। এদিক থেকে হালকাভাবে হাত থেকে পড়ে গেলেও ফোনটা সেফ থাকবে। তবুও আমি বলবো ফোনটা যেহেতু পাতলা তাই সাবধানে ইউজ করাই বেটার। এর ক্যামেরা রিং এর নিচে থাকা অ্যাক্টিভ হ্যালো লাইটটা দেখতে কিন্তু ভালোই লাগে। পাওয়ার বাটনেও একটা হালকা কালার অ্যাকসেন্ট ব্যবহার করা হয়েছে যা এটাকে ভলিউম বাটন থেকে কিছুটা আলাদা করে। এই ছোট ছোট জিনিসগুলো থেকে বোঝা যায় ইনফিনিক্স এখানে ডিজাইন নিয়ে ভালোই চিন্তা ভাবনা করেছে। এবার আসি ফোনটার কিছু প্র্যাকটিক্যাল কথায়। ফোনটির ডিসপ্লের কার্ভগুলো খুব অ্যাগ্রেসিভ না, যার ফলে ফোনটা হাতে ধরে ব্যবহার করতে কোনো সমস্যা হয় না, অথবা ভুল করে স্ক্রিনে মিসটাচও হয় না। তবে এই স্লিম ডিজাইন ধরে রাখার জন্য কিছু ছাড় তো দিতেই হয়েছে। এখানে কোনো এসডি কার্ড স্লট বা 3.5mm হেডফোন জ্যাক নেই। এছাড়া আয়ার ব্লাস্টার ও সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা কিন্তু পাচ্ছেন। সব মিলিয়ে ডিজাইনের দিক থেকে ইনফিনিক্স হট 60 প্রো প্লাস আমার কাছে বেশ প্রমিজিং মনে হয়েছে। বক্সের মধ্যে প্রয়োজনীয় সবকিছু দেওয়া আছে। একটি হাই কোয়ালিটি ব্যাক কভার থেকে শুরু করে 45 ওয়াটের ফাস্ট চার্জার পর্যন্ত সবই পাচ্ছেন, তাই আপনাকে আলাদা করে কিছু কিনতে হবে না। ডিজাইনের প্রিমিয়াম ফিল তো আছেই, তবে এই ফোনের আসল জাদু শুরু হয় যখন আপনি এর স্ক্রিন অন করেন। সিরিয়াসলি, এই ফোনের ডিসপ্লেটা এমন একটা জিনিস যা একাই এই ফোনটাকে কেনার জন্য যথেষ্ট কারণ হতে পারে। প্রথমে আসি এর স্পেকের কথায়। কাগজে কলমে এটা একটা 6.78 ইঞ্চি 1.5K অ্যামোলেড প্যানেল, সাথে আছে 144 হার্জের রিফ্রেশ রেট আর 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। এখন এই নাম্বারগুলো প্র্যাকটিক্যাল ইউজে কেমন এক্সপিরিয়েন্স দেয় সেটাই হলো আসল কথা। আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল এর কালার আর কন্ট্রাস্ট নিয়ে। আমি ইউটিউবে 2K 60 FPS এ ভিডিও প্লে করে দেখেছি আর এটা কোনো রকম ল্যাগ ছাড়া একদম স্মুথলি চলতে পারে। তবে এখানে HDR এর সাপোর্টটা নাই। অ্যামোলেডের সবচেয়ে বড় সুবিধাই হলো এর ব্ল্যাক লেভেল। একটা এলসিডি প্যানেলে যেটা 200 ব্ল্যাক দেখায় সেটা এখানে একদম পিচ ব্ল্যাক। এর সরাসরি প্রভাব পড়ে এর কন্ট্রাস্টের উপর। যখন আপনার স্ক্রিনের ব্ল্যাক কালারগুলো সত্যিকারের ব্ল্যাক হবে তখন বাকি কালারগুলো আরো বেশি ফুটে উঠবে আর ছবির ডিটেলসগুলো অনেক শার্প দেখাবে। ব্রাইটনেসের দিক থেকেও এটা এক কথায় অসাধারণ। এর টিপিক্যাল ব্রাইটনেস 700 নিটস হলেও 1600 নিটসের হাই ব্রাইটনেস মোডের কারণে আমি ডিরেক্ট সানলাইটেও ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যা পাইনি। আর এর 4500 নিটসের পিক ব্রাইটনেস তো আছেই, যা মূলত HDR কন্টেন্ট দেখার সময় কাজে লাগে আর এই ডিসপ্লেটাকে আরো বেশি ফিউচার প্রুফ করে তোলে। আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হলো এর 2160 হার্জের PWM ডিমিং, যার ফলে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করলেও চোখ অনেকটা নিরাপদ থাকবে। এবার আসি 144 হার্জের রিফ্রেশ রেটের কথায়। এই দামে আসলে 144 হার্জের রিফ্রেশ রেট কেউ আশা করে না, আর আমিও করিনি। তবে এখানে কিন্তু 144 হার্জের রিফ্রেশ রেটটা মাত্র 3টা জায়গায় কাজ করে, বাকি সব জায়গায় কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট। আর সাধারণ অ্যাপ স্ক্রলিং থেকে শুরু করে সিস্টেমের ভেতরে ঘোরাঘুরি কোথাও কোনো রকম ল্যাগ বা স্টার্টার লক্ষ্য করিনি, সবকিছু স্মুথলি চলছিল। তবে এখানে একটা টেকনিক্যাল পয়েন্ট আছে। এই ফোনের G200 প্রসেসরটা কিন্তু হার্ডওয়্যার লেভেলে 1.5K বা 144 হার্জের রিফ্রেশ রেট সাপোর্টই করে না। ইনফিনিক্স এখানে সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে এই এক্সপিরিয়েন্সটা দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এটা কি ব্যবহারে কোনো প্রবলেম তৈরি করে? একদমই না। একজন সাধারণ ইউজার হিসেবে আপনি কোনো পার্থক্য ধরতে পারবেন না।
সব মিলে এই ছোটখাটো বিষয়গুলো বাদ দিলে ইনফিনিক্স হট 60 প্রো প্লাসের ডিসপ্লে এক কথায় সলিড। তাছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দিয়েছে ইনফিনিক্স, যেটা যথেষ্ট ফাস্ট আর অ্যাকুরেট লেগেছে আমার কাছে। স্টেরিও স্পিকার থাকলেও এর সাউন্ড কোয়ালিটি খুব বেশি ভালো বলা যাচ্ছে না। ফুল ভলিউমে সাউন্ড অনেকটা ফেটে যাচ্ছিল, ভলিউম কিছুটা কমিয়ে দিলে ডিস্টরশন কিছুটা কম লাগে, তবুও ওভারঅল এর সাউন্ড কোয়ালিটি নিয়ে কিছুটা হতাশ হয়েছি আমি। তাই যারা মেইনলি মিডিয়া কনজিউমার বা একটা দারুণ ভিউইং এক্সপিরিয়েন্স আশা করেন তাদের জন্য এর ডিসপ্লেটা একটা বড় প্লাস পয়েন্ট হলেও এর সাউন্ড কোয়ালিটি কিন্তু ছোটখাটো একটা মাইনাস পয়েন্টও। এবার আসি ফোনের হার্ড অর্থাৎ এর পারফরমেন্সে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G200 প্রসেসর। সত্যি বলতে এখানে আমার কিছু মিক্সড ফিলিংস আছে। সোজা কথা, এটা G99 বা G100 এরই একটা রিব্র্যান্ডেড ভার্সন, নামে ভিন্ন কিন্তু কাজে প্রায় একই। আমার মনে হয় ইনফিনিক্সের এখন জি সিরিজ থেকে বেরিয়ে এসে আরো বেটার কোনো প্রসেসর বেছে নেওয়া উচিত, তবে বাজেট হিসাবে এটাকে খারাপ বলা যাবে না। কাগজে কলমে আর বেঞ্চমার্কে ফোনটা কিন্তু বেশ ভালো স্কোর করে। আমাদের টেস্টিং এর অন্তত বেঞ্চমার্ক স্কোর ছিল 4,48,565, কিকবেঞ্চে এর সিঙ্গেল কোর স্কোর ছিল 654 এবং মাল্টি কোর স্কোর ছিল 1863। সবচেয়ে অবাক করার বিষয় হলো এর স্টেবিলিটি। ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্টে এর স্টেবিলিটি ছিল 99%, যা কিনা ভালো দিক। সিপিইউ থ্রটলিং টেস্টের গ্রাফেও কোনো বড় ধরনের থ্রটলিং বা হিটিং ইস্যু চোখে পড়েনি। রেগুলার ইউজেসে ফোনটার পারফরমেন্স বেশ স্মুথ। এর LPDDR4X টাইপের র্যাম এবং UFS 2.2 টাইপের স্টোরেজের কম্বিনেশনটা বেশ ভালোভাবে কাজ করে। অ্যাপ ওপেনিং বা ক্লোজিং এর স্পিডও বাজেট বিবেচনায় ফাস্টই বলবো, তবে এখানে একটা জিনিস আমার খুব একটা ভালো লাগেনি, আর সেটা হলো এর অ্যানিমেশন। আর একটু স্মুথ আর পলিশড একটা অ্যানিমেশন দেয়া গেলে অ্যাপ ওপেনিং এর সময় আরো প্রিমিয়াম একটা ফিল পাওয়া যেত। মাল্টিটাস্কিং এর এক্সপেরিয়েন্সও ছিল ঠিকঠাক। এর র্যাম ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ডে অনায়াসে 5-6টা অ্যাপস ধরে রাখতে পারে, তবে এর বেশি অ্যাপ খুললে বা অনেকক্ষণ পর কোনো ভারী অ্যাপে ফিরে গেলে সেটাকে রিলোড নিতে দেখা যায়। বাজেটের কথা মাথায় রাখলে একে ঠিকঠাকই বলতে হবে। গেমিং এর কথা বললে পাবজিতে 60 FPS অপশন থাকলেও গেমপ্লের মধ্যে ভালোই ল্যাগ আর ফ্রেম ড্রপ লক্ষ্য করেছি। খেলা যায়, তবে খুব একটা স্মুথ এক্সপেরিয়েন্স আশা করাটা ঠিক হবে না। আমাদের টেস্টিং এ এভারেজ FPS ছিল প্রায় 56, তবে ফ্রি ফায়ারে ফোনটা বেশ ভালো পারফর্ম করেছে। এখানে 90 FPS সাপোর্ট করলেও বেশিরভাগ সময়ে 80 FPS এ শিফট হয়ে যায়, তবে এখানে অন্যান্য গেমের তুলনায় ল্যাগ অনেক কম ছিল আর গেম প্লেও বেশ উপভোগ করার মতো। আমার এক্সপিরিয়েন্সে এটা ফ্রি ফায়ারকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, আর আমাদের টেস্টিং এর এভারেজ FPS ছিল 70। এবার যদি ফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্সের দিকে যাই, তাহলে এতে রয়েছে Android 15 এর উপর বেস করে তৈরি করা XOS 15.1.1। এখানে ইনফিনিক্স কিন্তু একটা দারুণ কাজ করেছে, আর সেটা হলো এর আপডেট পলিসি। এখানে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট ও 5 বছরের সিকিউরিটি আপডেট দিবে তারা, আর এটা কিন্তু ইনফিনিক্সের তরফ থেকে একটা ভালো মুভ। তবে ইউজার ইন্টারফেস বা UI এর ডিজাইন নিয়ে আমার কিছু বলার আছে। XOS এখন বেশ ফিচার রিচ হলেও এর কন্ট্রোল সেন্টার বা আইকনগুলো দেখলে কোথাও যেন HyperOS বা iOS এর একটা কপি বলে মনে হয়। তাছাড়া কিছু ব্লটারও উপস্থিত ছিল। সফটওয়্যার এক্সপিরিয়েন্স যদি আরেকটু বেটার আর ইউনিক হতো তাহলেই কিন্তু পুরো প্যাকেজটা জমে যেত। ফোনটা অনেক স্লিম আর দেখতে অনেক পাতলা, তাই বলে যে এর ব্যাটারি কম হবে তা কিন্তু না। এখানে ইনফিনিক্স দিয়েছে 5160 mAh এর ব্যাটারি, তবে প্র্যাকটিক্যাল ব্যবহারে এর ব্যাকআপটা আমার কাছে খুব বেশি আশানুরূপ মনে হয়নি। আমাদের টেস্টিংয়ে 85% চার্জ নিয়ে ফোনটি প্রায় 6 ঘন্টার মতো এসওটি দিয়েছে। এর মধ্যে প্রায় 1 ঘন্টার মতো গেমিং, 30 মিনিটের মতো ক্যামেরা ব্যবহার এবং বাকি সময়টা ইউটিউব, ফেসবুক ব্রাউজিং ছিল। আমার মতে এই সাইজের একটা ব্যাটারির কাছ থেকে ব্যাকআপ আর একটু বেশি হওয়া উচিত ছিল, তবে ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম হলেও এর চার্জিং স্পিড সেই ঘাটতি কিছুটা পুষিয়ে দেয়। আমাদের টেস্টিংয়ে ফোনটি 8% থেকে 100% চার্জ হতে সময় নিয়েছে মাত্র 1 ঘন্টা 22 মিনিট, যা এই দামের হিসেবে বেশ ভালোই বলতে হয়। সুতরাং ব্যাটারি ব্যাকআপ এভারেজ হলেও ফাস্ট চার্জিং এর সুবিধা কিন্তু আপনি পাচ্ছেন। নেটওয়ার্কের দিক থেকে এটি একটি 4G ফোন। 5G বাংলাদেশে অ্যাভেলেবেল না, তাই 5G দিয়ে লঞ্চ করেনি। তাছাড়া এখানে থাকছে ওয়াইফাই 5, ব্লুটুথ 5.4 এবং NFCর মতো দরকারি সব ফিচার। তাছাড়া এর কল কোয়ালিটি থেকে শুরু করে ইন্টারনেট স্পিড কোনো কিছুতেই সমস্যা ফেস করেনি। বলতে গেলে সবকিছুই ঠিকঠাক ছিল। সব মিলিয়ে বাজেট অনুযায়ী এখানে কোনো কমতি চোখে পড়েনি আমার। ফোনটাতে 50 মেগাপিক্সেলের Sony IMX882 সেন্সর ব্যবহার করা হয়েছে, যা কাগজে কলমে অনেক পাওয়ারফুল শোনায়, কিন্তু আসল কথা হলো প্র্যাকটিক্যাল ব্যবহারে এর পারফরমেন্স কেমন। চলুন সেই অভিজ্ঞতায় শেয়ার করি। ডে লাইটে এর মেন ক্যামেরা বেশ শার্প ইমেজ দেয়, এটা ন্যাচারাল কালার দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমার অভিজ্ঞতায় মাঝে মাঝে এটা গরমিল করে ফেলে। ছবিগুলোতে মাঝে মাঝে একটা ওয়ার্ম বা
ইয়োলিশ টোন দেখা যায়। 1x এর ডিটেলস বাজেট হিসেবে ঠিকঠাকই পেয়েছি, তবে 2x এ জুম করলে কিছুটা স্মুদিং লক্ষ্য করা যায় আর এক্সপোজার নিয়েও কিছুটা সমস্যা হয়। পোর্ট্রেটগুলো ভালো ছিল, ব্লারনেসটা ভালো লাগার মতোই, এজ ডিটেকশনটাও ম্যাক্সিমাম টাইমে অ্যাকুরেট, তবে হোয়াইট ব্যালেন্সটা আরেকটু বেটার হলে ছবি আরো ভালো আসতো। নাইট মোডের ছবিগুলো ভালো ছিল, তবে আহামরি কিছু আশা করা ঠিক হবে না। ছবিগুলো আরেকটু কন্ট্রাস্টি হলে দেখতে আরো সুন্দর লাগতো, তবে নয়েজ কন্ট্রোল বেশ ভালো। এর 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার পারফরমেন্সও আমার কাছে ডিসেন্ট লেগেছে। বাজেট হিসেবে ডিটেলস ও এক্সপোজার হ্যান্ডেলিং ভালোই বলবো। সামনে ও পেছনের দুই ক্যামেরা দিয়ে 2K 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। দিনের আলোতে ভিডিওর কোয়ালিটি যথেষ্ট ভালোই পাওয়া যাচ্ছিল এবং কালার টোনও বেশ ডিসেন্ট, তবে কোনো রকম স্টেবিলাইজেশন না থাকায় ভিডিও আউটপুট অনেকটা শেকি লাগে। ওভারঅল ইনফিনিক্স হট 60 প্রো প্লাস একটা মিক্সড প্যাকেজ, যার প্রধান আকর্ষণ হলো এর প্রিমিয়াম স্লিম ডিজাইন, অ্যামোলেড ডিসপ্লে এবং ডিসেন্ট ক্যামেরা। তবে এর জন্য পারফরমেন্স, বিশেষ করে গেমিং, স্পিকার এবং ব্যাটারির মতো গুরুত্বপূর্ণ জায়গায় কিছুটা ছাড় দিতে হয়েছে। অফিসিয়াল ফোন হিসাবে এই ফোনটা কিছু জায়গায় এগিয়ে যায়, আবার কিছু জায়গায় পিছিয়ে পড়ে, তাই এসব বিষয় বিবেচনায় রেখে ফোনটা কেনা উচিত, অন্যথায় অন্য অপশন তো রয়েছেই।